ক্রিপ্টো ও ব্যাংকিং খাতে যুক্তরাষ্ট্রের হানা, ইরানের বিপুল সম্পদ নিয়ন্ত্রণের দাবি। নির্বাচনের আগে জরিপে বড় ধাক্কায় ট্রাম্প, 34% নেমেছে সমর্থন। যুদ্ধ বিরতিতেও থামেনি প্রস্তুতি, নতুন কৌশলে এগোচ্ছে ইরান। 72 ঘন্টায় 52 জাহাজ ইরানে প্রবেশের দাবি। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রে অবরোধ যেন অকার্যকর। রুটির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সিরিয়ায় তীব্র খাদ্য সংকট। নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের ঐক্য, নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক চাপ। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেডলাইন জানালো ইরান, পারমাণবিক ও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছে আমি সুপ্তি রায়। অর্থনৈতিক ও ডিজিটাল চাপে নতুন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব। ক্রিপ্টোকারেন্সি, ব্যাংকিং ও আন্তর্জাতিক লেনদেনকে টার্গেট করে ইরানের বিপুল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে তাদের তেমন ক্ষতি হবে না, বরং বাজারে বাড়বে তেলের দাম। বিস্তারিত থাকছে অর্পিতা জাহানের প্রতিবেদনে। এখন এক অদৃশ্য লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ইরান ও যুক্তরাষ্ট্র, যেখানে আর আকাশ থেকে হামলা নয়, হামলা চলছে ডিজিটাল জগতে। ক্রিপ্টো সম্পদ, ব্যাংকিং সিস্টেম ও আন্তর্জাতিক লেনদেনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা নিয়ন্ত্রণে নিয়েছে ইরানের প্রায় $50 কোটি সমমূল্যের ক্রিপ্টো সম্পদ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের পরিচালিত অপারেশন ইকোনমিক ফিউরি ইরানকে চাপে ফেলেছে। তার কথায় বোঝা যায়, প্রথমে প্রায় $10 কোটি জব্দ করা হয়, এরপর আরও $35 কোটি সম্পদ নিয়ন্ত্রণে আসে। সব মিলে এখন বড় অঙ্কের এই সম্পদ যুক্তরাষ্ট্রের আওতায়। এই পুরো প্রক্রিয়া কিন্তু হঠাৎ শুরু হয়নি, এর পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্প আগেই এই অর্থনৈতিক চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন, পরে আবারও সেই চাপ বাড়ানোর কথা বলা হয়, ফলে ধীরে ধীরে ইরানের অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে থাকে। শুধু ক্রিপ্টো সম্পদ নয়, ইরানের ব্যাংক হিসাব ও আন্তর্জাতিক লেনদেনও টার্গেটে এসেছে। যুক্তরাষ্ট্র অন্য দেশ ও কোম্পানিগুলোকেও সতর্ক করেছে, যাতে তারা ইরানের সঙ্গে ব্যবসা না করে। বিশেষ করে তেলের বাজারে এই চাপ আরও স্পষ্ট। জানানো হয়েছে, কেউ যদি ইরানি তেলের লেনদেন চালিয়ে যায়, তাহলে তাদের ব্যাংক ও শিল্প খাতে নিষেধাজ্ঞা আসতে পারে কঠোর। এই অবস্থায় পরিস্থিতি তৈরি করছে এক ধরনের নীরব চাপ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে প্রভাব পড়ছে অর্থনীতির ওপর। ধীরে ধীরে সেই চাপ নিতে পারে বড় আকার। তবে ইরান এই দাবিগুলো মানতে নারাজ। তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, এই ধরনের পদক্ষেপ ইরানের জন্য বড় ক্ষতি করবে না, বরং এতে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে পারে। সব মিলে এখন এক নতুন ধরনের যুদ্ধ সামনে এসেছে। এখানে গুলি নেই, যুদ্ধবিমান নেই, আছে শুধু অর্থনীতি, প্রযুক্তি ও নিয়ন্ত্রণের লড়াই। আর এই লড়াই কতদূর গড়াবে, সেটাই এখন দেখার বিষয়। মাত্র 34% নেমে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন, যা বর্তমান মেয়াদের সর্বনিম্ন অবস্থান। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপ বলছে, মূল্যস্ফীতি ও ইরান সংকট ঘিরে বাড়তে থাকা চাপেই বদলাচ্ছে জনমত। এই পতন কি কেবল সাময়িক, নাকি আসন্ন নির্বাচনের আগে বড় রাজনৈতিক রূপান্তরের সংকেত? বিস্তারিত দেখুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। সংখ্যাটা ছোট, কিন্তু এর প্রভাব যেন অনেক বড়। মাত্র 34% সংখ্যাটাই এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের নতুন চিত্র। রয়টার্স ও ইপসোস পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপ বলছে, বর্তমান মেয়াদে থাকা অবস্থায় এটাই তার সর্বনিম্ন অবস্থান। কিন্তু কেন এমন হলো? উত্তরটা লুকিয়ে আছে মানুষের দৈনন্দিন জীবনে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম 40% বেশি বেড়ে প্রতি গ্যালন ছাড়িয়েছে প্রায় $4। এই চাপ সরাসরি পড়ছে সাধারণ পরিবারের উপর। তার উপর রয়েছে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি, যেখানে অনিশ্চয়তা আর খরচ দুটোই বাড়ছে প্রতিদিন। এই দুই কারণ মিলেই নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। 4 দিন ধরে পরিচালিত এই জরিপে মাত্র 34% মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেন ট্রাম্পকে। এর আগে গেল 15 থেকে 20 এপ্রিল পর্যন্ত রয়টার্স ইপসোসের আরেকটি জরিপে এই হার ছিল 36%।
বর্তমান জরিপ বলছে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকা সমর্থন করছেন মাত্র 22% মানুষ, যা আগের চেয়েও কম। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতেই কমে গেছে আস্থা। তবে পুরো ছবিটা একরকম নয়। রিপাবলিকানদের মধ্যে এখনও প্রায় 78% পাশে রয়েছে ট্রাম্পের, কিন্তু একই দলের ভেতরেই 41% মানুষ প্রকাশ করেছে অসন্তোষ। আর সবচেয়ে বড় ইঙ্গিতটা এসেছে স্বতন্ত্র ভোটারদের দিক থেকে। তারা এখন ঝুঁকছে ডেমোক্র্যাটদের দিকে। 14 পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা, যা ভবিষ্যতের নির্বাচনের জন্য একটি বড় সংকেত। একসময় দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প, কিন্তু এখন অর্থনীতি নিয়ে তার জনপ্রিয়তা নেমে এসেছে মাত্র 27%, যা তার 2017 থেকে 2021 মেয়াদের যে কোনো সময়ের চেয়ে কম। ট্রাম্পের প্রথম মেয়াদে তার জনপ্রিয়তা দীর্ঘ সময় ধরে প্রায় 40% আশেপাশে ছিল। নতুন জরিপের ফলাফল সে সময় সবচেয়ে নিচের পর্যায়ে 33%। এর তুলনায় কিছুটা বেশি হলেও সেটি এখনও আগের তুলনায় আছে দুর্বল অবস্থাতেই। সাম্প্রতিক এই জরিপের অংশই নিয়েছেন মোট 1269 জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক, আর তাদের মধ্যে 1014 জন ছিলেন নিবন্ধিত ভোটার। তাই তাদের এই মতামতই এখন বলছে ওয়াশিংটনে বাড়ছে চাপ। এখন প্রশ্নটা খুব স্পষ্ট, এই পতন কি সাময়িক, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের? কারণ সংখ্যা কখনো মিথ্যা বলে না, আর রাজনীতিতে সংখ্যাই শেষ কথা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। তেহরান জানিয়েছে বিরতির সময়কে কাজে লাগিয়ে সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে ইরান। লক্ষ্যবস্তু পুনর্নির্ধারণ, অস্ত্রের মানোন্নয়ন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ থেমেছে, কিন্তু তবুও থামেনি প্রস্তুতি। নিরাপত্তার আড়ালে চলছে নতুন পরিকল্পনা, এমনই ইঙ্গিত দিয়েছে তেহরান। যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে নতুন করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে তারা। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামেরও মান উন্নয়ন করেছে তারা। ইরান পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে রয়েছে জানিয়ে মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না, বরং তারা নতুনভাবে আরও লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ব্রিগেডিয়ার আকরাম মিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে ও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের উপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। সামরিক সক্ষমতা বাড়াতেও জোর দেওয়া হচ্ছে জানিয়ে এই সেনা কর্মকর্তা আরও বলেন, নতুন সরঞ্জাম উৎপাদন ও বিদ্যমান অস্ত্রের মান উন্নয়ন দুই দিকেই কাজ চলছে। তার দাবি, ইরান এখনও কার্যত যুদ্ধকালীন অবস্থাতেই রয়েছে। নজরদারি, পর্যবেক্ষণ এবং অস্ত্র প্রস্তুতির কাজ চলছে কোনো বিরতি ছাড়াই। আকরাম মিনিয়া সতর্ক করে বলেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবিলা করতে হবে। সব মিলিয়ে যুদ্ধবিরতি থাকলেও থামেনি উত্তেজনা, বরং আড়ালে আড়ালে আরও বড় প্রস্তুতি নিচ্ছে তেহরান। সামনে এসেছে হরমুজ প্রণালীকে ঘিরে অবরোধ ভাঙার দাবি। মাত্র 72 ঘন্টায় ইরানের 52টি জাহাজ নিজস্ব জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে দেওয়া এই দাবিতে অবরোধের কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবরোধ, নজরদারি আর কড়া নিয়ন্ত্রণ, কিন্তু তার মাঝেই উঠে এসেছে ভিন্ন এক চিত্র। সমুদ্রপথে কি সত্যি ভাঙছে অবরোধ? মাত্র 72 ঘন্টার মধ্যেই ইরানের 52টি জাহাজ মার্কিন বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে অবরোধ ভেঙে প্রবেশ করেছে নিজস্ব জলসীমায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্য। স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের ভিত্তিতে জানানো হয়, এই জাহাজগুলোর মধ্যে ছিল 31টি তেলবাহী ট্যাঙ্কার এবং 21টি পণ্যবাহী জাহাজ। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। আর এই তথ্য সামনে আসার পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন, কারণ এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ইতিমধ্যেই কঠোরভাবে সীমিত করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর 2 মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও 11 এপ্রিল ইসলামাবাদের আলোচনায় আসেনি কোনো চূড়ান্ত সমাধান।
পরে 21 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি, যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত থাকবে অব্যাহত। সব মিলিয়ে একদিকে অবরোধের দাবি, অন্যদিকে অবরোধ ভাঙার তথ্য। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই হরমুজ প্রণালীকে ঘিরে আরও বাড়ছে অনিশ্চয়তা। এদিকে বিশ্বের এক প্রান্তে খাবারের অপচয় আর অন্য প্রান্তে এক টুকরো রুটির জন্য দীর্ঘ অপেক্ষা। দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট, যেখানে মৌলিক খাদ্য সংগ্রহ করাই হয়ে উঠেছে প্রতিদিনের লড়াই। শত শত মানুষ দাঁড়াচ্ছেন শুধুমাত্র এক টুকরো রুটির আশায়। বিস্তারিত দেখুন সুপ্তি রায়ের প্রতিবেদনে। পৃথিবীর এক প্রান্তে যখন টনকে টন নষ্ট হচ্ছে খাবার, তখন অন্য প্রান্তে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। কারো হাতে খালি ব্যাগ, কারো চোখে ক্লান্তি আর হতাশা। কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকের ভাগ্যে জুটছে না এক টুকরো রুটি। দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে তৈরি হয়েছে তীব্র খাদ্য সংকট, যার সবচেয়ে করুণ দৃশ্য ফুটে উঠেছে রুটির লাইনে। এই সংকট কাটাতে একমাত্র ভরসা রাষ্ট্রীয় বেকারি, কারণ বেশিরভাগ বেসরকারি বেকারি আটার অভাবে বন্ধ হয়ে যাওয়ায় এখন সবাই ভিড় করছেন এই একটি জায়গায়। ভেতরে চলছে রুটি তৈরির কাজ, বড় ওভেনে ঢুকছে খামির, মেশিন থেকে বের হচ্ছে গরম রুটি। কর্মীরা দ্রুত ব্যাগে ভরছেন সেগুলো, কিন্তু উৎপাদনের এই গতি মানুষের চাহিদার তুলনায় অনেক কম। অনেকে জানান 8 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। তাই হতাশা যেন ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, আটার সরবরাহ ঠিকমতো পৌঁছাচ্ছে না। যে সহায়তা আসছে তা মাত্র 2 থেকে 3 দিনের চাহিদা মেটাতে পারছে, ফলে নিয়মিত উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয়ত, প্রদেশটিতে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। বেদুইন উপজাতি ও স্থানীয় ড্রুজ গোষ্ঠীর মধ্যে সহিংসতার কারণে ব্যাহত হচ্ছে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা। এছাড়াও রয়েছে অবরোধের অভিযোগ। স্থানীয়রা বলছেন প্রদেশে ঠিকমতো ঢুকতে পারছে না খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র। যদিও অন্তর্বর্তী সরকার তা মানতে রাজি নয়। তাদের দাবি, সহায়তার কনভয় ইতোমধ্যেই রয়েছে সুয়েদার পথে। আর বাস্তবতা হলো, এক টুকরো রুটির জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ অপেক্ষায়। ইসরায়েলের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী শিবিরে গড়ে উঠেছে সমন্বিত জোট, যেখানে একসঙ্গে অবস্থান নিয়েছেন সাবেক 2 প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। তাহলে কি নিজ দেশেই হেরে যাবেন নেতানিয়াহু? বিস্তারিত জানবো প্রতিবেদনে। নির্বাচনের আগে বদলে যাচ্ছে সমীকরণ। একক লড়াই নয়, এবার জোটবদ্ধ চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু। ইসরায়েলে আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছেন বিরোধী নেতারা। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে হাত মিলিয়েছেন দেশটির সাবেক 2 প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ। নাফতালি বেনেট ডানপন্থী এবং ইয়ার লাপিদ মধ্যপন্থী হলেও তারা ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগে নিজেদের দল দুটিকে একীভূত করে টুগেদার নামে নতুন একটি দল গঠনের পরিকল্পনা করছেন তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমরা এখানে একত্রিত হয়েছি। ইসরায়েল রাষ্ট্রকে এখন তার চলার পথ পরিবর্তন করতে হবে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু 2022 সালের নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় বসেন। এরপর দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন তিনি। ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় চালিয়েছেন ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে নিহত হয়েছেন ৭২,৫০০০-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এবং 2 দফায় ইরান যুদ্ধেও ইসরায়েলকে জড়িয়েছেন বর্বর এই প্রধানমন্ত্রী। আর সাম্প্রতিক এসব সংঘাতের কারণে তার নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপ বলছে নেতানিয়াহুর তথাকথিত নিরাপত্তা রক্ষার ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তাতে তিনি পরাজিত হতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপ। এখন দেখার বিষয় এই নতুন জোট কতটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নেতানিয়াহুর জন্য। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের রেড লাইন জানিয়ে দিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীতে কোনো ধরনের ছাড় না দেওয়ার অবস্থান
স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। বিস্তারিত প্রতিবেদনে। সরাসরি নয়, এবার তৃতীয় পক্ষের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরান। দেশটি একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার তালিকা তুলে দিয়েছে পাকিস্তানের হাতে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য। 26 এপ্রিল রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এই তথ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সফর করেছেন পাকিস্তান। এই সফরের সময় তিনি তালিকাটি পাকিস্তানের কাছে হস্তান্তর করে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। তবে তালিকায় ঠিক কি আছে তা পুরোপুরি প্রকাশ করা হয়নি। শুধু জানা গেছে ইরানের জন্য সবচেয়ে স্পর্শকাতর দুটি বিষয় এতে গুরুত্ব পেয়েছে। প্রথমটি পারমাণবিক কর্মসূচি এবং দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালী। এই দুই ইস্যুকে কেন্দ্র করেই মূলত ইরানের অবস্থান লাল দাগ টেনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সীমারেখা অতিক্রম করলে কোনো ধরনের সমঝোতার সুযোগ থাকবে না, মিলছে এমন ইঙ্গিত। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বার্তা সরাসরি চলমান ইরান যুক্তরাষ্ট্র আলোচনার অংশ নয় বলে জানিয়েছে তেহরান, বরং আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক করতেই নাকি নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এছাড়া প্রকাশ্যে না বললেও এই রেড লাইন তালিকার মাধ্যমে ইরান যেন একটি পরিষ্কার বার্তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। সেটি হলো একদিকে উত্তেজনা কম রাখা, অন্যদিকে নিজেদের অবস্থানও জানিয়ে দেওয়া। কোথায় থামতে হবে আর কোথায় নয় সেটাই এবার আগেভাগে জানিয়ে দিল তেহরান। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ক্রিপ্টো ও ব্যাংকিং খাতে যুক্তরাষ্ট্রের হানা, ইরানের বিপুল সম্পদ নিয়ন্ত্রণের দাবি। নির্বাচনের আগে জরিপে বড় ধাক্কায় ট্রাম্প, 34% নেমেছে সমর্থন। যুদ্ধ বিরতিতেও থামেনি প্রস্তুতি, নতুন কৌশলে এগোচ্ছে ইরান। 72 ঘন্টায় 52 জাহাজ ইরানে প্রবেশের দাবি। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রে অবরোধ যেন অকার্যকর। রুটির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সিরিয়ায় তীব্র খাদ্য সংকট। নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের ঐক্য, নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক চাপ। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন জানালো ইরান, পারমাণবিক ও হরমুজ ইস্যুতে কঠোর অবস্থান। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।